দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। একেবারে লম্বা সময়ের অপেক্ষা, কারো কারো অপেক্ষাটা দীর্ঘ 17 বছর, আবার অনেকে অপেক্ষা করছিলেন বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে একটা সংশয় অনিশ্চয়তা সকলের মনে ঘুরপাক খাচ্ছিল। নির্বাচন হবে তো, ভোট দেওয়ার সুযোগ পাওয়া যাবে তো, সকল জল্পনা কল্পনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে আর কিছুক্ষণের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন বাংলাদেশের মানুষ। শুরু থেকেই একটা উৎসব মুখর পরিবেশ তৈরির চেষ্টা ছিল সরকারের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলগুলোরও অনেকাংশে সেখানে সহযোগিতা দেখা গেছে। তবে অনিশ্চয়তার সংখ্যা কিছুটা এখনো থেকে গেছে, কারণ এটা লম্বা সময় ধরে ভোট গ্রহণ চলবে এবং পরবর্তীতে ভোটের ফলাফল গণনা করা হবে। এই লম্বা সময় পুরোটা জুড়েই আপনাদের সাথে থাকবে TVN24 নিউজ নেটওয়ার্ক। আমাদের নিয়মিত আয়োজন একেবারে এই ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আমরা বিশেষ করে বৃহস্পতিবার সকাল 11টা থেকে টানা প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে TVN24 নিউজ নেটওয়ার্ক থাকবে। শুরু করছি আজকের আলোচনা দিয়ে। আমাদের আজকের আলোচনায় যুক্ত হচ্ছেন জামায়াত ইসলামী আমেরিকার মুখপাত্র এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার শিক্ষক প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, এবং একই সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন স্কুল অফ লিডারশিপের প্রধান নির্বাহী নয়ন বাঙালি। আমরা আলোচনার শুরুতে প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনার সাথে দীর্ঘদিন ধরে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, নানা সময় বিশ্লেষণ করছেন ভোটের পরিবেশ, ভোটের রাজনৈতিক প্রচারণা, প্রার্থীদের আশ্বাস এবং নতুন বাংলাদেশের কি প্রত্যাশা মানুষের, সবকিছুই আমরা শুনছি। কিন্তু একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আলোচনা করতে চাই আজকে, সেটি হলো আর কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ শুরু হবে। তার আগে আমরা দেখেছি পুরো রাত ব্যাপী ব্যাপক গুজব, ব্যাপক শঙ্কা, ব্যাপক সহিংসতা এবং সন্দেহ অবিশ্বাস দিনে দিনে আরো বাড়ছে। এই অবস্থায় নির্বাচন শুরু হচ্ছে, নির্বাচনের আগের সময়টাকে ঠিক কিভাবে বিশ্লেষণ করবেন? জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই। আমি দর্শকদেরকে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি যে গতকাল একটু ভিন্ন পরিস্থিতিতে গাড়ির মধ্যে কম রেজোলিউশনে আমাকে আপনাদের সাথে কিন্তু যুক্ত কিন্তু হয়েছি। ওই অবস্থাতেও আপনি যোগ দিয়েছেন এবং ভোটারদেরকে বঞ্চিত করেননি, সেটাও না, নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। জি, ডেফিনিটলি। বাট মানে ওই 75 80s এর মুভির বাংলা সাদা কালো মুভির মতো একটা ফিলিং এসছিল। সো এটাও একটা ভিন্ন স্বাদ। তো এগেইন ধন্যবাদ। আমরা বাংলাদেশী, আমাদের আসলে সবার মনটা পড়ে আছে। আমরা আহ, এত দূরে থাকার পরও আমার মনে হয় না যে আজকে রাতটা বাংলাদেশে আমেরিকান যারা আছেন তারা কেউ ঘুমাবেন। হয়তো কালকে সারাদিন কাজ করবেন কিন্তু কাজে মন বসবে না। সবার মনটা কিন্তু পড়ে থাকবে এই ভোটে। এতদিন পরে একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে, এটা কিন্তু সত্যি কথা বলতে গতকাল পর্যন্ত অনেকে কিন্তু সন্দেহ পোষণ করছিলেন যে ভোট কি আসলেই হবে। এটা কিন্তু মানে বিশ্বাস করতে পারছে না অনেকে যে কি হতে যাচ্ছে। দীর্ঘ সেই আমি গতকালকে যেটা বলছিলাম আবার রিপিট করতে হচ্ছে, বারবার রিপিট করব যে 2008 সালে যে ব্যক্তি 18 বছরে পা দিয়েছিলেন কিন্তু ভোটার হতে পারেননি, আজকে তার বয়স 36 বছর এবং তার লাইফ টাইমে তিনি ভোট দেওয়ার সুযোগ পাননি। এটা প্রচন্ড একটা অবিচার এবং 4 কোটি জেনজি ভোটার জীবনে প্রথমবারের মতো ভোট দিবে। সো এবং এই জেনজিদের নেচারটা হলো যে তাদেরকে আপনি কোনো কিছু দিয়ে দমিয়ে রাখতে পারবেন না। এটা হলো এদের নেচার, দে আর ভেরি রেজিলিয়েন্ট। এই জেনজি 2017-তে নিরাপদ সড়কের আন্দোলন করেছিল, 2018-তে প্রথম দফা কোটা বিরোধী আন্দোলন করেছিল এবং সর্বশেষ 2024 সালে আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। সুতরাং এই জেন জি কে যদি আমরা বুঝতে ভুল করি, এই জেন জি কে যদি আমরা মনে করি যে আমরা আহ, গুজব একটা ইন্টারনেটে ছড়াই দিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে ছড়িয়ে দিয়ে এই জেন জি কে আমরা প্রভাবিত করব, ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন। কারণ জেন জি তারা তাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা কাউকে ছেড়ে কথা বলে না। তারা সবার কাছে জবাবদিহিতা চায় এবং তাদের চিন্তা ভাবনা খুবই ম্যাচিউর। সুতরাং এই প্রজন্মের উপরে আমার আস্থা প্রচন্ড এবং এই জেন জি যত ষড়যন্ত্রই আসুক না কেন সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআল্লাহ। তবে খুব একটা আক্ষেপের জায়গা যে এই উৎসব মুখর পরিবেশটা আরো বেশি উৎসব মুখর হয়তো হতে পারতো। অনেক দুষ্ট লোক বলবে যে এটা আরো এক্সাইটমেন্ট বাড়িয়ে দেয়।
আমরা খুব নেক্কারজনকভাবে দেখলাম যে গুজব নরমালি কিছু ফেসবুকের লোকজন গুজব ছড়ায়। জুলকার নাইন সায়েরের মতো এরকম মানে এজেন্সির পেইড লোকজন, যাদেরকে এজেন্সির লোকজন এবং খুব মানে বিব্রতকর অবস্থায় নাম আসছে ডিজিএফআই এর যিনি প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের, যে তিনি বিভিন্নভাবে এই জুলকার নাইন সায়েরের মতো লোকজনকে বিভিন্ন সেন্সিটিভ ডকুমেন্ট সরবরাহ করে তাদেরকে আহ, মানে প্রতিপক্ষকে ঘায়েল করার একটা ব্যবস্থা করে দেয়। এবং মানে এটা খুব এক্সপেক্টেড, জুলকার নাইন সাহের গত 5-6 মাসের ভূমিকা এটা কারো কাছ থেকে আনএক্সপেক্টেড না, সেটা সে করবে। কিন্তু গতকালকে আমরা যেটা দেখলাম যে একেবারে মেইন স্ট্রিম মিডিয়াও এই গুজবের মানে গুজব প্রচার করার আহ, প্রচারণার অংশীদার হয়ে গিয়েছিল। প্রথম আলো একবার রিপোর্ট করে, কিছুক্ষণ পরে আবার ডিলিট করে, আবার প্রচার করে। যমুনা টিভি প্রচার করলো একবার, তারপরে আবার দুঃখ প্রকাশ করে। এই যে মানে অস্থিরতা এবং মানে একজন বয়স্ক মানুষ তার যেই প্রান্তিক যেই শ্রমিকরা যারা তার বুটিক, তার বিভিন্ন রকম চাদর বালিশের কভার বানায়, তাদেরকে তাদের ডিউ পে করার জন্য ক্যাশ টাকা নিয়ে এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলেন। মানে এমন অবস্থা হয়েছে যে অবৈধ অবৈধ অস্ত্র রাখাটা কোনো দোষের কিছু না, কিন্তু ক্যাশ টাকা, বৈধভাবে ক্যাশ টাকা বহন করাটা খুব মানে গর্হিত অপরাধ, এমন ভাবে ফ্রেমিংটা হয়ে গিয়েছিল। কিন্তু আমার মনে হয় যে রাত যত গভীরতার কাছাকাছি গিয়েছিল, মানুষজনের নার্ভ হয়তো একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, এবং এই গুজব প্রচারকারীরা হয়তো একটু তাদের যে পরাজয়, সে পরাজয়টা মেনে নিয়েছে। সো যেটাই হোক, আজকেও সারাদিন হয়তো এই গুজব প্রচারকারী গ্রুপগুলা বিভিন্ন রকম গুজব ছড়াবে। এই গুজবে সাধারণ মানুষ আর পাত্তা দেয় না। এরকম গুজব শেখ হাসিনাও ছড়িয়েছিল। মেইন স্ট্রিম মিডিয়ার শেখ হাসিনারও দখলে ছিল, কিন্তু জনগণ মেইন স্ট্রিম মিডিয়াকে কেয়ার করে না। জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধিদেরকে নির্বাচিত করবে, এবং সেই সুন্দর সুষ্ঠু নির্বাচনে যদি আমরা পরাজয়ও বরণ করি, সেই পরাজয়ের মধ্যেও আনন্দ আছে, সেই পরাজয়ের মধ্যেও বিজয় আছে। এট দ্য এন্ড অফ দ্য ডে ভোটে জনগণ যাকেই পছন্দ করবে, বিজয় জনগণেরই হবে। উই আর অল অন দ্য উইনিং সাইড। স্পষ্ট হই, আপনাদের যেই জামায়াতের নেতা যিনি নগদ টাকা সহ বিমানবন্দর থেকে যাকে আটক করা হলো, মানে এটি নির্বাচনের ঠিক আগের দিন যদি এটি হয়, তাহলে তো এটি নিয়ে গুজব ছড়ানোর যথেষ্ট সুযোগ আছে। মানে এটি কি জামাতের কোনো অপরাধ আমি বলছি না, কোনো ভুল হলো কিনা? মানে তিনি সেদিন যদি নগদ টাকা ক্যারি করেন, তখন তো অনেকেই এই সন্দেহটা করতে পারে, কিংবা যারা গুজব ছড়াতে পারে বলে আপনাদের বিশ্লেষণের মধ্যে রয়েছে, আপনাদের আলোচনার মধ্যে রয়েছে যে তারা গুজব ছড়াতে পারে, তাদেরকে কি সুযোগ তৈরি করে দেয়া নয়? না, বিষয়টা এমন না যে আপনি যদি নির্বাচনী আচরণবিধি দেখেন, তখন নির্বাচনী আচরণবিধিতে আছে যে যদি কোনো মানে ক্যান্ডিডেটের ক্ষেত্রে একটা অ্যামাউন্ট আছে, সম্ভবত 50,000 টাকার বেশি তার ক্যারি করার নিষেধাজ্ঞা আছে। তো উনি জামাতের নেতা, কিন্তু উনি তো জামাতের প্রার্থী না। যদি উনি প্রার্থী হতেন তাহলে পরে ওনার মানে এই বিবেচ্যটা ওনার ডেফিনেটলি থাকা উচিত ছিল। কিন্তু বিষয়টা হলো, আপনাকে দেখতে হবে যে নির্বাচন বলেই কিন্তু এই মানে নগদ অর্থের দরকার। আগামী 5 দিন কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। সুতরাং একজন ব্যবসায়ী, যিনি মানে তিনি কিন্তু বুটিকের ব্যবসা করেন, তিনি তার গ্রামাঞ্চলে তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে সাথে নিয়ে তিনি গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে বিভিন্ন বুটিক ডিজাইন, বালিশের কভার, বিছানার চাদর, এগুলার ডিজাইন করে তিনি ঢাকায় এগুলো এনে বিক্রি করেন। সুতরাং এটা তো উনার টাকাও না, এটা হলো উনার সেই সাপ্লায়ারদের অর্থ। এবং ব্যাংক 5 দিন বন্ধ থাকবে, এজন্য আহ, মানে আপনার আপনার সাপ্লাই সাইড রুটি রুজির কাজ তো করতে হবে। কেউ কোনো ব্যক্তি রাজনীতি করে, এজন্য তো তার ব্যবসা বাণিজ্য লাটে উঠিয়ে বসে থাকবে না। সো এটা অ্যাবসলিউটলি। এবং সবচেয়ে মজার বিষয়টা হলো যে তিনি যখন, আপনি দেখেন যে যখন আপনি এয়ারপোর্ট দিয়ে কোনো কিছু ক্যারি করবেন, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য সিকিউরিটি। এবং ঢাকা এয়ারপোর্টের তিনি সিকিউরিটি এবং এনওসি নিয়ে কিন্তু তিনি এটা এনেছেন। এবং এটার পরে মানে বেসিক্যালি যেটা হয়েছে যে ডিজিএফআই এর যে এখানে ইনভলভমেন্ট, এটা তো খুব পরিষ্কার। কারণ জুলকারনাইন সাহেরের পরিচিত কেউ তো আর সৈয়দপুরে থাকার কথা না। এখানে ডিজিএফআই তে যখন ডিজিএফআই এর জেনারেল জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে এই কাজটা করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি, যে যখন ওই আপনার স্ক্যানারের মধ্যে
বিষয়টা ওঠে, এত টাকা ডেফিনেটলি জিজ্ঞেস করে কোথা থেকে আসলো, বৈধ সোর্সের হলে পরে কাগজপত্র দেখিয়ে কিন্তু তিনি এনওসি নিয়েছেন। হুম হুম। এবং তখনই ওই ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার সময় এই বিএনপির লোকজনকে ডেকে এনে একটা মানে মঞ্চ তৈরি করা হয়েছে যে তিনি আসলেই তাকে ঘিরে ধরবেন। এবং ভদ্রলোক কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিলেন, তিনি মাইল্ড তিনি স্ট্রোক এখন করেছিলেন, অসুস্থ, হসপিটালে সিসিইউ ছিলেন। তে আছেন, জি। হ্যাঁ, এখন মানে উনি সর্বশেষ আমরা খবর পেয়েছি যে ওনাকে ওনার পরিবারের হেফাজতে ওকে। দিয়ে দেওয়া হয়েছে। ওনাকে কিন্তু গ্রেফতারও করা হয়নি, উনি হসপিটালে পুলিশ ওনাকে নিয়ে গেছিলেন কারণ কারণ এটি তো ওনার শরীর কোনোভাবেই খারাপ কোনো হয়েছে। আইনে অপরাধ নয়। মানে এটা বিমানবন্দর কোনো থেকে আইনে বলা অপরাধ না, হচ্ছে। এবং এখানে আমরা দাবি করেছি যেন এই এই পুলিশ কর্মকর্তা এখানে যে যোগসাজশটা ডিজিএফআই এর যে সাজানো নাটকটা, যে তিনি ঢাকা থেকে সৈয়দপুর বিমানে যখন উঠেন তখনই এই নাটকটা মঞ্চস্থ করার মানে জন্য তারা আমার কাছে এটি পরিকল্পনা। পরিষ্কার, কিন্তু আমি যেটি জানতে চেয়েছি সেটি হলো যারা গুজব ছড়াতে চায়, যারা এই সুযোগটা নিতে চায়, সেই সুযোগটা তো তিনিই করে দিয়েছেন। মানে তিনি ভোটের ঠিক আগের দিন হ্যাঁ, যদি এই কাজটি এখন করেন। এখন আমরা বলতে পারি যে উনি ব্যবসা বাণিজ্য না করে উনি যেহেতু জামাত ইসলামী করে উনি মাদ্রাসায় পড়াইলেই পারতেন, তাই না? তাইলে তো ওকে। আর ওই এই টাকা পয়সা ডিল করতে হতো না, মাস হুম গেলে হুম। উনি বেতন পাইতেন। তো এই বার্ডস এন্ড ইফস এর মধ্যে আমরা পড়ে গেলে তো মুশকিলে পড়ে যাব, কারণ জীবন জীবিকা সবাইকেই নির্বাহ করতে হয় এবং নির্বাচনের কারণেই 5 দিন কিন্তু ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ থাকবে। সুতরাং হুম মানে উনি উনার যেই সাপ্লায়াররা তাদেরকে যদি, হ্যাঁ উনি আরো 10 দিন আগে টাকা আনতে পারতেন, কিন্তু মানে এই নগদ টাকার ব্যবসা তো অনেক সময় আপনার হাতেও থাকে না, আপনি হুম। কখন সময় পাবেন, কখন আসবেন। সো এই বিষয়গুলো তো মানে জীবন্ত চলমান। আপনি ওকে। ভোট দিবেন, ভোটের ক্যাম্পেইন করবেন, কিন্তু সাথে সাথে আপনার জীবন জীবিকাও তো নির্বাহ করতে হবে। আমাদের আমাদের দলের লোকজন তো চাঁদাবাজি করে ঘর সংসার চালায় না, তাই না? তাদেরকে তো রুটি রুজি মানে হালাল রুজি করতে হবে। এখন উনি যদি চাঁদাবাজি করতেন বিএনপির নেতৃবৃন্দের মতো, তাহলে তো উনার এই ধরনের টাকা পয়সার লেনদেন করা লাগতো না। সো ডেফিনেটলি ইউ হ্যাভ এ পয়েন্ট, আই টেক ইট, যে টাইমিং ইজ নট রাইট, অপটিক্স এটা হয়, কিন্তু এটার সুষ্ঠু তদন্ত করা উচিত ছিল। এই ঠাকুরগাঁও, এবং এখানে আপনি দেখবেন যে এই মানে যোগসাজশটা কিভাবে হয়েছে, যে ঠাকুরগাঁওতে কিন্তু বিএনপি ভূমিধস পরাজয়ের আশঙ্কা, বিএনপির হেভিওয়েট আছে ঠাকুরগাঁতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হেরে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথম এই 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 গুজবটা ব্রেক করে হলো ফাহাম আব্দুল সালাম, হুম। মির্জা ফখরুল সাহেবের জামাই, মানে যিনি আমার ছোট ভাই, আমি তার সাথে কথা বলি, আই রেসপেক্ট হিম কোয়াইট এ বিট, এবং এই গণ অভ্যুত্থানে তার ভূমিকা ছিল। কিন্তু এই বেশ কিছুদিন হি ইজ নট হিমসেলফ, মানে তিনি হি ইজ সোল্ড আউট। এখন তিনি তার পরিবারের চাপে এটা করছেন নাকি কি কারণে করছেন, হয়তো 2 দিন পরে তিনি আবার ভদ্র হয়ে যাবেন। কিন্তু এগুলো খুব ন্যাক্কারজনক যে পুরো সিন্ডিকেটেড বিষয়। তারপরে হলো যে এই যে এটা তো গোপন নথি, এই মানে ভিডিও ফুটেজ, এটাও কিন্তু বডি ক্যামের ভিডিও ফুটেজ। আপনি যদি দেখেন জুলকার হুম নাইন, হুম। সেটা জুলকার নাইনের সাহেবের কাছে এত তাড়াতাড়ি এটা কিভাবে গেল? সো এই এই জিনিসগুলা খুব নেক্কারজনক। তবে এই সব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, কারণ এই যে এত গুজব ছড়ালো সারাদিন, হ্যাঁ কিছু বদনাম হয়েছে, কিন্তু জামাতের ভোট কি আসলে কমছে? বরং এই এই নেক্কারজনক। আপনি দেখেন যে কাজী জেসিন খুব মানে নাম করা সাংবাদিক, মানে তিনিও এই ছোট লোকের মধ্যে ইনভলভ হয়ে গেলেন গুজব ছড়ানো। শহীদুল আলমের মতো মানুষ, ফটোগ্রাফার, তিনি এটার মধ্যে ইনভলভ হয়ে আবার কিছুক্ষণ পরে মাপ চাইলেন যে এটা ঠিক হয় নাই, এভাবে ভেরিফাই করে দেওয়া উচিত ছিল। তো এরকম আপনারা সিন্ডিকেটের পাল্লায় পড়েন কেন ভাই গুজব ছড়ানোর মিশনে? ওকে। এই জিনিসগুলো খুব দুঃখজনক। আমি একটু জামায়াতের আমিরের একটি বক্তব্য কোট করছি। তিনি বলছিলেন যে লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না। তিনি তার ভেরিফাইড ফেসবুকে এটি স্ট্যাটাস দিয়েছেন। তারপরও আমি তিনি বলছেন গুজব চলছে, কিন্তু আমি একটু প্রথম আলো অনলাইনের ওয়েবসাইট থেকে একদম ফ্রন্ট পেজের কয়েকটি নিউজের শিরোনাম পড়ি। পটুয়াখালীর কলাপাড়ায় 50 লাখ টাকা সহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক। ঝিনাইদহ 4 আসন ফাঁকা, রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার। লক্ষ্মীপুরে এনি নির্বাচনী গাড়িতে 15 লাখ টাকা, কারণ দর্শানোর নোটিশ। অর্থাৎ লাইলাতুল গুজবের রাতেও কিন্তু কিছু ফ্যাক্টও ঘটছে। অর্থাৎ কোন কোন দলের নেতাদের কাছে, তাদের গাড়িতে, তাদের নেতাদের কাছে স্বেচ্ছাসেবক দলের নেতা আহ, শহীদুদ্দিন চৌধুরী এনির গাড়িতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ টাকা লেনদেনের যে বিষয়টি আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে এর আগে ছিল, রাজনৈতিক সংস্কৃতিতে আগের দিন, আমি নাকিবুর রহমান আপনার কাছেই জানি সেটি। তাহলে তো একেবারেই শুধুমাত্র লাইলাতুল গুজব না, কিছু ফ্যাক্টও ঘটছে। টাকা তো অনেকেই ছিটাচ্ছেন, না, অনেকেই কিছু কিছু বিলাচ্ছেন। ফ্যাক্ট ঘটছে, এবং এই ফ্যাক্ট গুলো আপনারা দেখবেন যে এগুলো দিনের শেষে এসেছে। প্রথম দিকে কিন্তু প্রথম আলো এনির খবরটা দেওয়ার পরে আবার ডিলিটও করে দিয়েছিল কয়েকবার। হুম হুম। মানে এই যে মানে এই যে আপনার কি বলবো আমরা, যে এটাকে ফালতুমি বলবো নাকি না ছ্যাবলামি বলবো আমি জানি না আমাদের লোকাল ভাষায়, যে একবার আপনি একটা খবর দেন, তারপরে বিএনপি ডিজিএফআই থেকে হুমকি দিয়ে বলা হয়, আবার আপনি এটা সরিয়ে ফেলেন। মানে আমরা
শেখ হাসিনার সময় আমরা দেখেছিলাম যে মোজাম্মেল বাবু মানে চাটুকারি করতে করতে একেবারে মনে হচ্ছিল যে জিহ্বা তার মানে ইয়ে হয়ে যাবে, মানে ধার চলে যাবে এরকম অবস্থা। এখন আমরা পাচ্ছি হলো আরেকজন জুবায়ের বাবু। আপনি আমেরিকান নির্বাচনও কভার করেছেন জুয়েল ভাই। আপনি কি অ্যান্ডারসন কুপার কিংবা আপনি বড় কোনো সাংবাদিককে কখনো দেখেছেন রিপাবলিকান পার্টি কিংবা ডেমোক্রেটিক পার্টির মানে মিডিয়া টিমে রিপ্রেজেন্ট করে? আমরা দেখেছি ইভেন শন হ্যানিটি ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রচারণা করতেন, কিন্তু তিনি নিজের উদ্যোগে করতেন এভাবে, মানে একেবারে অফিসিয়ালি, মানে কি বলা যায়, মিডিয়া টিমের কোঅর্ডিনেটর তো হননি। কিংবা তিনি এখন মিডিয়া আপনার টিমের নতুন মানে কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করতে পারেন তার অভিজ্ঞতার কারণে, কিন্তু তাকে অভিজ্ঞতা, তার তাহলে সাংবাদিকতার তিনি পথটা ছেড়ে দিয়ে আসতে হবে। ছেড়ে দিবে তিনি এটাই একটা যে আপনার টেলিভিশনের কনফ্লিক্ট সিও অফ ইন্টারেস্ট। দায়িত্বে আছেন, আবার একই সাথে মিডিয়া টিমের কোঅর্ডিনেশনের দায়িত্বে আছেন, দুটো তো একসঙ্গে হতে পারে না। মানে ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া টিমে হলো আপনার মানে দুর্ভাগ্যজনকভাবে যে আপনার আমার দেশ এবং নয়াদিগন্তের সাংবাদিকরাও আছে তার মিডিয়া কমিটিতে। মানে এটাও একটা দুর্ভাগ্যজনক বিষয় যে এইটা তো হইতে পারে না যে এইভাবে মিডিয়া মানে মানে মোজাম্মেল বাবুর খুব একটা ভালো রিপ্লেসমেন্ট আমরা পেয়ে গেছি, লাস্ট নেম একই রকম, জুবায়ের বাবু আর মোজাম্মেল বাবু। তো এইরকম ভাবে, এবং সবচেয়ে বড় কথা হলো যে এখানে আমরা পরিষ্কার ভাবে দেখছি যে ডিজিএফআই এর এখানে পরিষ্কার আহ, মানে কি বলা ভূমিকা যায় যে রাখছে একটা বলে একটা পক্ষকে সহযোগিতা করা, বাট এগেন দিস ইজ এ ওয়ার্নিং, এটাতে লাভ হবে ওকে, না এই বিষয়ে জনগণের। শেষ প্রশ্ন আপনাকে করি, সেটি হলো এই যে অভিযোগগুলো আপনি টকশোতে বলছেন, আপনি জামাতের আমেরিকার মুখপাত্র, নিঃসন্দেহে বাংলাদেশে আপনাদের টিম কাজ করছে, নির্বাচনী টিম আছে, তারা কি নির্বাচন কমিশনে এই অভিযোগগুলো জানাচ্ছে? বিএনপি তো আমরা দেখলাম জামাতের ব্যাপারে বেশ কিছু অভিযোগ জানিয়েছে, জামাত এইসব ব্যাপারে কোনো অভিযোগ জানিয়েছে কিনা আমরা আনুষ্ঠানিকভাবে? আমরা তিনটা লেয়ারে কাজ করছি। আপনারা যদি দেখেন যে সাথে সাথেই আমাদের জামাতের মুখপাত্র অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ভাই, তিনি জামাত অফিস থেকে কিছুক্ষণ পরপরই মানে আগে প্রতিদিন একবার করে তিনি প্রেস ব্রিফিং করতেন। এখন সম্ভবত গতকালকে বেশ কয়েকবার তিনি প্রেস ব্রিফিং করেছেন। সো প্রেস ব্রিফিং এ তিনি এই অভিযোগটা বলেছেন, এবং সাথে সাথে আমাদের একটা টিমও কিন্তু প্রধান নির্বাচন কমিশনের গিয়ে এই অভিযোগটা করেছে, এবং সাথে সাথে আমাদের ঠাকুরগাঁওয়ে নির্বাচনী যিনি প্রার্থী শিবিরের সাবেক সব কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাইদি ভাই, যিনি মির্জা ফখরুল সাহেবের প্রতিদ্বন্দ্বী, তিনিও কিন্তু প্রেস কনফারেন্স করে বিষয়টাকে খোলাসা করেছেন, এবং আমরা সাথে সাথে এই জড়িত কর্মকর্তাদেরকে প্রত্যাহারের দাবি করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই দাবির ফলাফল আমরা দেখতে পারিনি। বাট আমি এখনো দাবি করছি যে এই ডিজিএফআই এর বিতর্কিত পরিচালককে যেন ক্লোজ করা হয়, তাকে ইনঅ্যাক্টিভ করা হয়, কারণ তিনি পরিষ্কারভাবে ইলেকশন ইন্টারফেয়ার করার চেষ্টা করছেন, এবং এসব ইন্টারফেয়ার করে লাভ হবে না, কারণ জনগণ ওভারওয়েলমিংলি যাকে সমর্থন করবে নির্বাচনে তারাই জয়লাভ করবে। এই ধরনের মেকানিজম এই শেখ হাসিনার ফ্যাসিস্ট চরিত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অংশের মধ্যে এখনো রয়ে গিয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। ওকে, আমি একটু ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে আসতে চাই, আপনি কমিউনিকেশন স্টাডিজের টিচার। এইসব সাংবাদিকতার যে থিওরিক্যাল বিষয়গুলো আছে সেখানে একটু জানি যে নির্বাচনের আগে গুজব ছড়ানো, এটি রোধ করা কিংবা এই গুজব ছড়ানোর বিষয়গুলো সাংবাদিকতার শিক্ষায় কিংবা অন্যান্য বিষয়গুলোতে গণমাধ্যমের ইতিহাসে কিংবা এখনকার যে নির্বাচনের ঠিক আগের দিন বাংলাদেশের গণমাধ্যমের যে চরিত্রটি প্রকাশ হলো কিংবা তারা যে ভূমিকাটি নিল, সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ জুয়েল, এবং ধন্যবাদ সবাইকে। প্রথমত হচ্ছে মানে একটা উচ্ছ্বাস পূর্ণ একটা মুহূর্ত, এইটুকু আসলে মানে হচ্ছে যে এবং সবচেয়ে একটা সৌভাগ্যের বিষয় যে আমি এখান থেকে ভোট দিতে পেরেছি। সো এই ইলেকশনটা নানা কারণে গুরুত্বপূর্ণ। আমি আপনার প্রশ্নে আসছি। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন একজন আপনার রিক্সা পুলার, আপনার হচ্ছে যে সিএনজি ড্রাইভার, তারপর হচ্ছে খেটে খাওয়া একজন মানুষ, এই ইলেকশনে তার ভেতরে যে প্রত্যাশা, তার ভেতরে যে একটা আশার সঞ্চার হয়েছিল যে মানে প্রবাবলি উই আর গোয়িং টু ফাইন্ড এ ডিফারেন্ট বাংলাদেশ, দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি। আপনার এই জিনিসগুলো আমাদের সমাজের বিভিন্ন জায়গায় যারা বসে আছেন, আমাদের সিভিল সোসাইটি, আমাদের মিডিয়া, আমাদের পলিটিক্যাল লিডার্স, আপনি ওনারা এই পালসটুকু, এই মানুষের এই প্রত্যাশার জায়গাটাকে ওনারা কখনো আমলে নিতে চান। আমাদের মিডিয়া নিয়ে আমি প্রচুর কথা বলেছি, আপনার এই প্রোগ্রামে এসেও আমি অনেকবার কথা বলেছি। গণমাধ্যম
গণ মানে জনগণের মাধ্যম, সেই গণমাধ্যমে গণমানুষের কোনো কথা নেই। আপনার আমরা যে যা দেখি সেখানে হয় আপনার কোনো পলিটিক্যাল ইডিওলজিক্যাল স্বার্থ অথবা আপনার কোনো ইকোনমিক ইন্টারেস্ট যেটাকে তারা সার্ভ করে। আমি তিনটা নকিব ভাই যখন বলছিলেন আমি তিনটা শব্দ একটু নোট করেছি যে আমাদের দেশে মেইন স্ট্রিম সাংবাদিকতা যেটা, সেটি তিনটা শব্দ আপনি বললে বুঝতে পারবেন: অনুমান, আবেগ আর মতাদর্শ। এই তিনটা দিয়ে এখন পরিচালিত হচ্ছে। একটা মেইন স্ট্রিম সাংবাদিকতা যেটাকে মানুষ ট্রাস্ট করবে, যেটাকে মানুষ রেফারেন্স হিসেবে ইউজ করবে, তাদের যে আপনার পোস্ট দেয়া, ডিলিট করা, একটা ইভেন্ট করে আপনার পোস্ট করা, তারপরে আবার সেটার যে নেগেটিভ ডেভেলপমেন্ট যেটা, সেটাকে আবার হচ্ছে যে আপডেট না দেয়, এইটুকু আমার কাছে মনে হচ্ছে আমাদের গণমাধ্যমের প্রতি মানুষের যে আস্থার সর্বশেষটুকু রয়েছে সেটিও হারিয়ে যাচ্ছে। আমি বলবো যে এই ইলেকশনটা ইজ এ কাইন্ড অফ টেস্টামেন্ট টু দি পাবলিক ট্রাস্ট ইন আওয়ার মাস মিডিয়া সিস্টেম। তো আমার কাছে মনে হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু আমাদের গণমাধ্যম যে জিনিসটা বুঝতে পারে না সেটি হচ্ছে যে একসময় গণমাধ্যমের বা মিডিয়ার একটা ক্ষমতা ছিল, সে যা বলতো মানুষের হাতে অনেক বেশি আপনার সোর্স ছিল না, সুযোগ ছিল না, মানুষ এটাকে খুব একটা নেগোশিয়েট করতে পারতো না। আপনার পছন্দ হলে আপনি না হলে আপনি দেখবেন, কিন্তু আপনার খুব একটা অল্টারনেটিভ ছিল। আজকে আপনি দেখেন মানুষের হাতে এতগুলো মাধ্যম চলে আসছে, তো গণমাধ্যম যে ক্ষমতাটা হিস্টোরিক্যালি হোল্ড করতো সেটি এখন আপনার ভাগ হয়ে গেছে, সেটা খণ্ডিত হয়ে গেছে, সেটা মানুষের কাছে। আমি আমার এক আত্মীয়ের সাথে আপনার হচ্ছে যে সকালে কথা বলছিলাম, আমাদের এখানকার সময় সকালবেলা, তো বলা হচ্ছিল যে এখানে টাকা ধরা পড়লো, আপনারা কি মনে করেন ইলেকশনের? জাস্ট একটু তাদের ইমপ্রেশন জানতে চাচ্ছি। উনি কি বলছেন, মানে উনি বলছেন যে এসব নাটক। মানে উনি অত আহামরি অনেক কিছু বুঝেন না, কিন্তু তিনি এতটুকু বুঝেন যে আমাদের মিডিয়া এই নাটকগুলো করছে। এটি খুবই দুঃখজনক যে আমাদের প্রথম সারির যে গণমাধ্যম হাউসগুলো, তারা যেভাবে আপনার হচ্ছে যে নিউজগুলো করছেন, যেভাবে অপতথ্য এবং গুজবের আপনার হচ্ছে যে ফ্যাসিলিটেটর হচ্ছেন, এটি বাংলাদেশে গণতান্ত্রিক একটা সম্ভাবনার যে একটা দ্বার উন্মোচিত হয়েছে, সেটার বিপরীতে আপনার ওকে, বড় ধরনের এইটি ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, এটি বাংলাদেশের গণমাধ্যম কেন করছে? তারা নির্বাচনের সময় কোন একটি দলের পক্ষে কেন চলে যাচ্ছে? এটি কি ভয়ে, আতঙ্কে তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে তোমরা আমাদের মতো করে না চললে তোমাদের খবর আছে, নাকি তারা নিজেরাই তোষামোদীর একটা পর্যায়ে গিয়ে নিজেরাই আসলে নিজের মাথা পেতে দিচ্ছে যে আমরা আপনাদের চরণতলে পায়ের ধুলো নিতে চাই? কোনটি? আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। ঠিক আছে, ধরেন আপনার নানা ধরনের প্রশ্ন দাঁড়িয়ে গেছে যে আপনার জামাত ক্ষমতায় আসলে সেখানে গণমাধ্যমের উপর, নারীদের উপর নানা ধরনের বক্তব্য এবং আপনার হচ্ছে যে প্রপঞ্চ আমরা শুনে আসছি, দেখে আসছি। কিন্তু যদি আমাদের গণমাধ্যম যদি এতটাই একেবারে আপনার হচ্ছে যে প্রফেশনালিজম বা তাদের জার্নালিজম যে পেশা, সেটার প্রতি এতটা কমিটেড হন, তারা যে মানুষগুলোকে নিয়ে এখন তারা খেলাধুলা করছেন রীতিমতো তথ্য নিয়ে, অপতথ্য নিয়ে দিয়ে, তারা তো গত 15 বছরও তারা ছিলেন, তো তারা কি তখন কোনো আপনার সুযোগ দিয়েছিলেন, স্পেস দিয়েছিলেন? আজকে আপনার এখন ভয় তৈরি, আপনার তখন কোন ভয় ছিল? তো আমি আপনাকে কিছুক্ষণ আগে যে তিনটা শব্দ বলেছি, আমি বলবো যে এখানে মতাদর্শ এবং অর্থনৈতিক স্বার্থ, এই দুটো জিনিস, এটাকে আমাদের একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলা হয় পলিটিক্যাল ইকোনমি। সো পলিটিক্যাল ইকোনমি অফ মিডিয়া যেটা, এটা সিগনিফিকেন্টলি অ্যাক্টিভলি ইট ইজ ওয়ার্কিং ইন আওয়ার কান্ট্রি, ইন বাংলাদেশ। যে এটা হচ্ছে যে দিস ইন্টারাকশন অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমি, টু থিংস টুগেদার। সো আমাদের মিডিয়া হাউসগুলো তারা আসলে সাংবাদিকতা করছে না, তারা অ্যাক্টিভিজম করছে। ওনারা রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক যে অ্যাকশন এবং কর্ম সেটি তারা করছে, তারা সাংবাদিকতা করছেন না। তারা, আপনি দেখেন যে 7 লক্ষ টাকা জামাতের কোন একজন লোকের থেকে পাওয়া গেল, 7 লক্ষ টাকা ইজ নট এ বিগ অ্যামাউন্ট এবং ইটস টু ফল উইদিন দি আপনার ফ্রেমওয়ার্ক অফ ইলেকশন কমিশন। আপনাকে বলতে হবে যে এই 7 লক্ষ টাকা নিয়ে উনি কি করছেন, কি করবেন সেটা না, আপনি কি অনুমান করছেন সেটা দিয়ে তো আপনি সাংবাদিকতা করতে পারেন না। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এভাবে বিহেভ করতে পারেন। তাহলে আপনি যদি তাদেরকে এই টাকাগুলো ইউজ করার অবস্থায় যদি আপনি কোথাও ধরতে পারেন,
দেন আপনার একটা পয়েন্ট আছে, এখন কি করবেন এই 7 লক্ষ টাকা ওকে, উদ্ধার আর কোনো বিষয় না। ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আর ঠিক 1 মিনিট পরে ভোট গ্রহণ শুরু হবে। আমি এই বিষয়ে আপনাকে ছোট্ট করে একটা উত্তর নিতে চাই। সেটা হলো, আজকে দিনভর ভোট গ্রহণ হবে এবং আমরা জানি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যতই নিরাপত্তার কথা আপনি বলুন না কেন, অনেক কেন্দ্র দখল হবে, অনেক জায়গায় ভোট কারচুপি করার চেষ্টা করা হবে। আমি বলছি না ভোট কারচুপি করা হবে। সেক্ষেত্রে এই গণমাধ্যমের পুরনো চরিত্র অর্থাৎ সাম্প্রতিক চরিত্র বিশ্লেষণ করে আপনার কাছে কি মনে হয় সারা দিন ধরে তারা সঠিক, নির্ভুল, একেবারে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে পারবে? ছোট্ট করে জানতে চাই। আপনার সংবাদ নিরপেক্ষভাবে পরিবেশন করতে পারবে কিনা, এই যে জি, পারার প্রশ্নটা আপনি তুলেছেন, সেটা তো সক্ষমতার বিষয়। ওকে, আপনি সক্ষমতাটাকে আপনি তো কাজে লাগাইতে হবে। আপনি কখন কাজে লাগাবেন? যখন আপনি চাইবে। আপনার অনেক কিছু আছে, আপনি চান কিনা সেটি হচ্ছে বিষয়। এখন আমাদের গণমাধ্যম আপনি এই যে 50 লক্ষ টাকার যে ঘটনাটা আপনি নকিব ভাই এখানে বললেন, সেটা তো একটা ন্যাক্কারজনক ঘটনা। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে গণমাধ্যম যদি চায়, এটি সম্ভব। তারা হচ্ছে যে আমি খুব সিম্পলি একটা জিনিস বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি, সেটি হচ্ছে যে ভায়োলেন্স, করাপশন, চাঁদাবাজি, আরো যত ধরনের যেই আপনার হচ্ছে আমাদের সামাজিক রাজনৈতিক যে প্রবলেম গুলো আছে, সেটি যেই করুক না কেন, জামাতের করুক, আওয়ামী লীগের করুক, বিএনপির করুক, there should be action from ওকে, the law enforcing agency, and there should be justice about that as well. ওকে। কিন্তু আমাদের সাথে আপনার আমাদের ধরেন সাথে যুক্ত হয়েছেন আমাদের আরো একজন অতিথি, স্কুল অফ লিডারশিপের প্রধান নির্বাহী নয়ন বাঙালি। আপনাকে স্বাগত জানাচ্ছি নয়ন বাঙালি। কিছুটা দেরিতে হলেও আপনাকে আমরা পেয়েছি, আর আপনার সাথে যখন কথা বলছি তখন কাউন্টডাউন শেষ, ভোট গ্রহণ শুরু। এই ভোট গ্রহণের আগের রাতটা একটু আপনার কাছে জানি, আপনাদের কাছে কি ধরনের খবর আছে? কেমন টাকার লেনদেন হয়েছে? ভোটাররা কেমন টাকা পেয়েছেন? রাজনৈতিক নেতারা কেমন টাকা দিয়েছেন, কেমন ধরেছেন, কিংবা এইসব বিষয় নিয়ে কতটা আসলে ভোটটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ জি, শুনতে আপনাকে পাচ্ছি। এবং সকলকেই, আমার সহ আলোচক যারা সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি টিভিএন এর দর্শক, আমি দুঃখিত যে একটু দেরিতে জি, আমার জি। আসতে হয়েছে। আপনি বলছিলেন যে সেটা হচ্ছে যে আগের রাত, মানে আগের রাত তো কি, এখন তো একটু পরে ভোট, মানে না, শুরু হয়ে হয়ে গেছে, শুরু হয়ে গেছে, হ্যাঁ, শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। এবং আমরা সারা রাত যারা ধরেন এই ভোট কেন্দ্র, নর্মালি যেটা হয়, যারা প্রার্থী হয় তাদের মাইন্ডসেট থাকে যে ভোট কেন্দ্রটা পাহারা দিতে হবে। মানে এইটা হচ্ছে প্রার্থীদের একটা মাইন্ডসেট, যে আমরা সবসময় নির্বাচন করব, নির্বাচনের আগের রাত্রি প্রার্থীরা তাদের লোক বল আছে, সবাইকে যার যার কেন্দ্রটাকে পাহারা দেওয়ার জন্য বলে। এবং পাহারা এমন একটা বিষয় যে পাহারা দিব না দখল করব না নিব, সেটা বিভিন্ন ভাবেই আপনি ইন্টারপ্রেট করতে পারেন, তার ব্যাখ্যা আসবে। তা আমরা তো সারা রাত ধরেই আমরা বিভিন্ন আলোচনা, আমরা যে আলোচনাগুলো নিশ্চয়ই ভালো না, মানে আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ার বরাদ দিয়ে আমরা আমাদের ম্যাক্সিমামই জানা, এবং সেটি হচ্ছে যেটি জানতে গিয়ে একটি হচ্ছে যে না, আমাদের একটা নির্বাচনের জন্য, সুস্থ নির্বাচনের জন্য যে দরকার সেটি হচ্ছে একটা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা। তো সারা রাতে মনে হচ্ছে যেন একটা আস্থার জায়গাটা কিছুটা তৈরি করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী, যে তারা তাদের কাজগুলো করছে, যেটা অতীতে এভাবে কাজগুলো করা ধরে ধরে, মানে এবং কারো ব্যাপারে আমার মনে হচ্ছে যতটুকু একটু ব্যালেন্সড একটা বিষয় লক্ষণীয়। এমনিতেও আপনি আপনি খুবই স্বাভাবিক যে বাংলাদেশের ভোটের রাজনীতির যে কালচার দীর্ঘদিন ধরে আমরা যেটা দেখছি, সেটা হচ্ছে যে এতটা মানে সহিংসতা মুক্ত ভোট হবে কিংবা কোনো দুর্ঘটনা ঘটবে না, একদম মসৃণ ভাবে মানুষ সুখের শান্তিতে ভোট দিতে যাবে, এই ধরনের প্রত্যাশা আমার মনে হয় না বাংলাদেশের কোনো মানুষ, কোনো ভোটার কিংবা কোনো প্রার্থী, কোনো রাজনৈতিক দল করে। এটা জানি, খুবই স্বাভাবিক যে আমাদের যে মাইন্ডসেট, কারণ আমাদের মাইন্ডসেটটা তো কিভাবে হয়, আমরা যারা ভোটাররা তারা তাদের মনস্তাত্ত্বিক ভাবে তারা কিভাবে ভোট দেয়, ধরেন ভোট যখন দেয় সে কিন্তু ধরেন অধিকাংশ ভোটাররাই, আপনি কি বলতে পারবেন, যেহেতু আমি প্রার্থী না, অতএব ভোটারদের বিরুদ্ধেও কিছু কথা বলতে পারবো এখন, এই আগ মুহূর্তে তো বললে জি, ভোটাররা যদি একটু ধরেন, আজকের বলা তো আর শেষ না, কারণ এমন না যে আজকে নির্বাচন শেষ হয়ে গেল, কালকে সকাল থেকে আপনি ফুলে ফুলে ভেসে যাচ্ছে সারা বাংলাদেশ, প্রচন্ড ফুলের সুগন্ধে আপনি থাকলেন। আমাদের সংগ্রাম কিন্তু অব্যাহত থাকবে, কালকে সকালেও আপনাকে আলোচনা করতে হবে, তার পরের দিনও আলোচনা করতে হবে। মানে আমরা রাতের
আলোচনাটা বলতে চাই, রাতের আলোচনাটা ভালো ছিল না, কারণ আমরা যে জুলাই স্পিরিট নিয়ে কথা বলি, পরিবর্তনের কথা বলেছি, রূপান্তরের কথা বলেছি, কিন্তু প্রার্থীদের মধ্যেই তো সে পরিবর্তনটা আসে নাই। কারণ প্রার্থীরা প্রথমে হলফনামায় যেটি বলে এসেছে আমি এত টাকার বেশি খরচ করব না, সেটি কোনো প্রার্থী বলতে পারবে না যে আমি আসলে এত টাকার বেশি খরচ করি নাই। তাহলে এটা মিথ্যা কথা আমরা বলে যাচ্ছি এবং সবাই জানে। এটা এমন না যে আমরা এই সত্যটা ঢাকতে পারবো, আমরা শাক দিয়ে মাছ ঢাকতে পারার মতন আর কি অবস্থা, কিন্তু হবে না। কিন্তু এটা কালচার, এটা একটা আমাদের চর্চায় পরিণত হয়েছে এবং এই চর্চা থেকে বের তো আমি কালকে সকালেই পাচ্ছি না। পক্ষান্তরে ভোটারদের ক্ষেত্রেও একই চর্চা, যে ভোটাররাও দেখা যাচ্ছে যে আমার ভাই বলেছে ভোট দিতে, কিংবা আমার চাচা বলেছে ভোট দিতে, আমার এলাকার পাড়ার বড় ভাই বলেছে, অমুক রাজনীতিবিদ বলেছে, সে কারণে আমি কিন্তু জাজ করছি না। ধরেন যদি প্রথমে বলি যে আমি একটা দল করি, দল করার পরে কোনো প্রার্থী বলবে না বা কোনো ভোটার বলবে না যে ঠিক আছে, যেহেতু আমি এই দলটা করি, এই দলের সর্বোচ্চ ঘৃণিত পাত্র ব্যক্তি যদি ওইখানকার আসনে প্রার্থী হয় তাকে ভোট দিব না, না, সেটি সে বলবে না। কারণ সে জানে যে তার নৈতিক দায়িত্বই হচ্ছে ওই ভোট কেন্দ্রে যাবে এবং তার সে যে প্রার্থী তাকেই ভোট দিবে, সে যেহেতু দল করে। তার মানে আপনি ট্রেড অফটা কি, আপনি তাকে তার মূল্যায়নটা করবেন কিভাবে? তার নৈতিক মূল্যায়ন করবেন, নাকি দল করে বলে দলবাজির একটা মূল্যায়ন করবেন? এটা তো একটা কালচার, তবে ভোটারদের কালচার। তো সেখানে আপনি সারা রাতের যে যে বিশৃঙ্খল পরিস্থিতি দেখছেন সেটি স্বাভাবিক একদিকে যদি বলতে চান। হয়তো একসময় আমরা এতটা দেখি নাই, কারণ আমরা ভোটাররা তো বললাম ভোটারদের বিষয়ে, প্রার্থীরা আসলে এতটা সততার জায়গায় যায় নাই। আপনি যে জায়গায় বলেন না কেন, বাঙালি সহজ করে জানি, সেটা হলো যে একটি তো হলো যে টাকার লেনদেনের কিছু অভিযোগ আসছেই, কিন্তু মূল যে জায়গাটা মানে রাতের ভোট তো হয়নি, এটি তো কনফার্ম নাকি আপনার কাছে যেসব তথ্য আছে? এটা নিশ্চিত করে বলার সুযোগ রয়েছে, কারণ মানে শুনেন, সারা বাংলাদেশ এখন মানে সিসি ক্যামেরায় ঢাকা। মানে আপনি এমন না যে রাতের ভোট দিয়ে দিবেন, আপনার সিসি ক্যামেরা বলতে মানুষ, ধরেন প্রত্যেকটা মানুষের হাতেই ক্যামেরা এখন, প্রত্যেকটা মানে জনগণ সবাই সজাগ। এবং একটা মানুষের মধ্যে কিন্তু দেখেন অনেকদিন দীর্ঘদিন ভোট না দেওয়ার কারণে মানুষের যে প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছে বা আকাঙ্ক্ষার জায়গাটা তৈরি হয়েছে, যে অস্থিরতাটা মানুষের মধ্যে বিরাজ করছে, সেই অস্থিরতাটাই হচ্ছে ভোটকে নিয়ে কেন্দ্র করে। ঢাকা শহর ফাঁকা কেন? ঢাকা শহরের যারা মানুষ সবাই তাদের গ্রামে চলে গেছে ভোট দিতে। মানে আপনি আশা করছেন যে কারচুপির বড় কোনো সুযোগ নেই, যদি তিনবার বললাম যদি বিএনপি হেরে যায়, যেহেতু আপনি বিএনপি নেতাদের ঘনিষ্ঠ, তখন কি বিএনপি যদি কারচুপির অভিযোগ আনে তাহলে সেটি টিকবে না? বিষয়টি কি এমন? শুনে একটা কারচুপি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সামগ্রিক কারচুপি হচ্ছে কিনা সেটা, আর ৩০০ আসন, যেহেতু ২৯৮টি আসনে নির্বাচন হচ্ছে, যে ওই আসনগুলোতে ওই যারটা তার ভাবে কিন্তু প্রচার হবে। ধরেন হয়তো রামগঞ্জে কারচুপি হয় নাই, কিন্তু সাতক্ষীরাতে কারচুপি যদি হয় সেটা তো আর বলার অবকাশ থাকবে না। সাতক্ষীরার প্রার্থী তো সে তো বলবে না আমার কেন্দ্রে বা আমার এই জায়গায় কারচুপি হয়েছে। তারপরে জানেন যেহেতু যেখানে ৪২,০০০-এর উপরেই ভোট কেন্দ্র এবং প্রায় ২,৪৬,৭৩৯ হচ্ছে ভোট কক্ষ, এখন সেখানে আমি কক্ষ ভেদেও পার্থক্য হতে পারে। দেখা যাচ্ছে অমুক ভোট কেন্দ্রের অমুক কক্ষে কারচুপিটা হয়েছে। অর্থাৎ আপনি মানে তবে অ্যাপারেন্টলি যেটা বলা যাচ্ছে যে এখন পর্যন্ত আমার কাছে আমি মনে করি যে বাংলাদেশের মানে দীর্ঘদিনের যদি আপনি নির্বাচনের সংস্কৃতি দেখেন, যে এখানে মানুষের ভোটারদের আগ্রহ এবং সব মিলিয়ে প্রশাসন যন্ত্র, সরকার তাদের যে প্রত্যাশার জায়গাটা ছিল যে সরকার ৩টি কাজ করে শেষ করবে, একটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন দিতে চায় এবং ভালো একটা নির্বাচন হবে, সেটা সরকারের জন্য আগ্রহের জায়গাটাও অনেক। আর নির্বাচন কমিশন তো কাজ করছে, যদিও নির্বাচন কমিশনকে সে এম্পাওয়ার করা হয়নি। এখন সরকারের সমালোচনা না করি, সরকার ফ্যাসিস্টদের বিচারের কার্যক্রম করেছে, সরকার তারপরে আরো যে সংস্কারের বিষয়ে কাজ করেছে, সরকার কাজ করছে। আপনি যদি বলতে চান, আমি মনে করি সরকার শেষ অবধি পর্যন্ত এই ভোটটাকে সুষ্ঠু এবং সুস্থ একটা নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী করবে। ওকে, আমি একটু প্রফেসর ডক্টর নাকিবুর রহমান আপনার কাছেও একই প্রশ্ন করি। আপনি আমেরিকায় জামায়াতে ইসলামীর মুখপাত্র, যদি আপনার ক্ষেত্রে ৩বার বললাম জামায়াত ইসলামী হেরে যায়, সেক্ষেত্রে জামায়াত ইসলামী কি ভোট কারচুপি কিংবা অনিয়ম এই ধরনের অভিযোগের দিকে যাবে কিনা? অবশ্যই যদি ভোট সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, নয়ন ভাই যেটা বলেছেন, এবং বাই দ্য ওয়ে আমি কিন্তু আমার একটা জরুরি মিটিং আছে, ওখানে একটু দেরি করে ঢুকছি, এই জন্য আপনার কাছে নয়ন ভাইয়ের কথা শোনার জন্য ওয়েট করছিলাম। সো আমার
আমার উইশ ফুলফিল হয়েছে। থ্যাংক ইউ নয়ন ভাই। সো কথাটা হলো যে নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যাকে ভোট দেবে ডেফিনেটলি কোনো কোনো কারণ নেই সেই দাবি মেনে নেওয়ার। এবং আমি নয়ন ভাইয়ের সাথে এগ্রি করি যে এখন সামগ্রিক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে আন্তরিকতা আমরা দেখেছি, সো নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নেই। আমাদের উদ্বেগের যে জায়গাটা সেটা হলো যে ঠিক ভোট কেন্দ্র না, এখানে যে গোয়েন্দা বাহিনীর স্পেশালি গতকালকে আমরা যে কিছু নাটক দেখলাম, এই নাটকের সাথে ডিজিএফআই এর জড়িত থাকার প্রমাণ আমরা পেয়েছি। সো নির্বাচন কিন্তু শুধু নির্বাচনের দিনে না, আগে থেকেই হয়। সো এই জিনিসগুলাকে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি এবং সাকসেসফুলি করেছিও। কিন্তু এরপরও যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়, আমরা আশা করি আমরা জনগণকে সাথে নিয়ে সেটা প্রতিহত করতে পারবো। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নয়ন ভাইয়ের সাথে আমি একমত, যে এখন পর্যন্ত ট্রাজেক্টরি যেটা বিভিন্ন মহল থেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়েছে। এবং আমি আশা করছি যে এই ট্রাজেক্টরি থাকলে, যদি এরকম ভাবে, আমি একটু আগে 3 মিনিট হয়েছে কিন্তু রাতে 10 মিনিট হয়েছে পোল ওপেন হয়েছে, জি আমি অলরেডি দেখলাম যে আপনারা যদি দেখেন যে বিশাল লম্বা লাইন অলরেডি মানুষের, এই যে এনথুজিয়াজম। এবং নর্মালি আমাদের এটা কিন্তু নেচার, আমরা যদি দেখি যে ইভেন বিয়ে বাড়িতে গেট ধরা নিয়ে মারামারি হাতাহাতি পর্যায়ে চলে যায় অনেক সময়, তাই না? সো আমরা কিন্তু একটু আবেগী, অনেক সময় কিছু ভায়োলেন্স হয়, এটা যাতে মিনিমাম লেভেলে থাকে। এবং আমরা হিস্টোরিক্যালি দেখছি যে ইতিপূর্বে যত নির্বাচন হয়েছে তার তুলনায় সহিংসতা কিন্তু অনেক কম। আমরা যতটুকু হয়েছে এতটুকুও কাম্য নয়, কিন্তু তারপরও আমরা দেখেছি অনেক কম হয়েছে। সুতরাং আমরা আশা করি যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে পরে জনগণ যাকে রায় দেবে আমরা নির্দ্বিধায় সেটা মেনে নেব। জি একেবারে সংক্ষেপে ছোট্ট একটা আমি প্রশ্ন। জি একটু তাহলে বিদায় নেই। জি আমি যদি আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, জাস্ট 1 মিনিটের মধ্যে আপনি উত্তর দিতে পারবেন। সেটা হলো, আপনি লম্বা লাইনের কথা বলছিলেন, আমিও একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছিলাম যে কোথায় কোন কেন্দ্রে কেমন ভোটারদের উপস্থিতি হচ্ছে। মানে তাহাজ্জুদের পরে কাউকে দেখেছেন কিনা যে সেখানে দাঁড়িয়ে থাকতে? আমি দেখছিলাম যে আমি বেশ কয়েকটা গ্রুপের সাথে আছি, যে অনেকেই দেখছি ফজরের পরে, তাহাজ্জুদের আগে দেখিনি, ফজরের পরে দেখেছি ওকে লোকজন ওকে চলে যাচ্ছে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। আগামীকাল আমাদের দিনব্যাপী অনুষ্ঠান রয়েছে, সেখানে নিঃসন্দেহে আপনার বিশ্লেষণ আমরা আবারও শুনবো, আমাদের দর্শকরা শুনবে। আপনাকে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে যেতে চাই। সেটা হলো, ভোট তো শুরু হয়ে গেছে, অনেক আকাঙ্ক্ষা অনেক প্রত্যাশা সবাই আমরা কাগজে কলমে বলছি, কিন্তু বাস্তবায়নটা সামনের কয়েকটা ঘন্টা, প্রায় 8টা ঘন্টা, খুবই কঠিন একটা সময় বাংলাদেশকে পার করতে হবে। কিন্তু তারপরের সময়টা আরো কঠিন হতে পারে, কারণ এবারই প্রথমবারের মতো 2 ধরনের ভোট একসাথে গণনা করতে হবে। একদিকে গণভোট, একদিকে সংসদ নির্বাচনে 299টি আসনের সংসদ নির্বাচনের ভোট গণনা করতে হবে। সবকিছু মিলে এই ভোট গণনার সময়টাও মানুষের কাছে কিন্তু বেশ জটিলতা ধারণ করে। তাদের মধ্যে অনেকে অপেক্ষার প্রহর গুনে না শেষ হয় না, অনেকে মনে করেন যে এই সময় কোথায় কি কারচুপিটা হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সবকিছু মিলে ভোটের ফলাফলটা কখন নাগাদ আসতে পারে, আগের নির্বাচনগুলোর অভিজ্ঞতা থেকে কি মনে হয়? ফলাফল তো আপনার ইলেকশন কমিশন যে সম্ভাব্য সময় দিয়েছেন, যে এটা পরদিন সকাল 10টা পর্যন্ত লেগে যেতে পারে। তো এটা তো আপাত দৃষ্টিতে আপনার ডিফিকাল্ট। বাংলাদেশে এই ধরনের ইলেকশন তো এর আগে কখনো হয়নি, যেখানে জাতীয় নির্বাচন এবং হচ্ছে একটা হা না ভোট, দুটো ব্যালট পেপার। আপনি যদি সংখ্যার হিসাবটা করেন, তাহলে তো আসলে, যদি ধরেন একটা কথার কথা, যে ধরেন 8 কোটি লোক ভোট দিল, তাহলে এটা তো 16 কোটি হয়ে যাবে অনেকটা। হুম তো সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে জটিলতা আছে। এবং আমি একটু 2-একটা জিনিস একটু বলে রাখি, যে আপনি কিছুক্ষণ আগে নয়ন ভাই এবং হচ্ছে যে নকিব ভাইকে যে প্রশ্নটা করেছেন নির্বাচনের মানে হচ্ছে ফলাফল, এবং তার আগে দিয়ে আমরা হচ্ছে যে গুজব এবং অপতথ্য নিয়ে আলাপ করছিলাম। জি তো আমি যে বলবো আমরা যে, খুব কম সময় পাবো। জি বলেন। হ্যাঁ, তো আমি বলবো যে ক্রিটিক্যাল টাইম হচ্ছে যে আপনার দিনে একটা অংশ পর্যন্ত এগুলা নিয়ে খুব একটা অসুবিধা হবে না। ভোট যখন গণনা শুরু হবে, তখন হচ্ছে যে আপনার হচ্ছে এই নানা ধরনের গুজব আইসা আবার হাজির হবে। এবং তার চাইতে পরে যে একটা নাইট, যে ভোট গণনা করতে করতে যে রাত যাবে, সেইটা রাত তো একটা রাতের একটা ল্যাঙ্গুয়েজ আছে। তো রাতটাকে হচ্ছে সবাই, এটাকে একটা রাত ইনভলভস অলসো আনসার্টেনটিস, ডার্কনেস। এবং সে কারণে আপনি দেখবেন যে একটা পসিবিলিটি আছে সেখানে আরো
আপনার হচ্ছে যে মিস ইনফরমেশন এবং গুজবের সম্ভাবনা রয়েছে। আর এর মধ্যে আপনার হচ্ছে যে আহ, যদি এই ধরনের এর সাথে যদি সহিংসতা যোগ হয়, তাহলে নির্বাচন কমিশন যে সময়টা দিয়েছেন যে তারা মানে শুড নট গো বিয়ন্ড 10 AM অন লাইক 13th, সেটা হয়তো কিছু কিছু জায়গায় হয়তো ওনারা মিট করতে নাও পারে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আহ, আমরা পরের দিন দুপুর নাগাদ হচ্ছে আমরা ফুল রেজাল্ট পেয়ে যাবো এরকম আশা করি। জি, আমি একটু নয়ন বাঙালি আপনার কাছে আসতে চাই। সেটি হলো, আমরা আলোচনা করছিলাম যে ভোটের মাঠ কতটা গুজবে অস্থির করার চেষ্টা করা হয়েছে এবং শেষ পর্যন্ত ভোটটা শুরু হয়ে গেছে এবং এটি বিকেলে 4:30 পর্যন্ত চলবে। ভোটের ফলাফল নিয়ে মানে কখন নাগাদ পাওয়া যাবে, যেটি ডক্টর মোহাম্মদ আলাউদ্দিনের কাছে জানতে চেয়েছিলাম। আপনি নির্বাচন অংশগ্রহণ করেছেন, নির্বাচনে পরিচালনা করেছেন, নানা সময়ের আগে নির্বাচনগুলোর অভিজ্ঞতা থেকে একটু শুনি যে এবারে নির্বাচনে ভোটের ফলাফল পাওয়া নিয়ে কোন রকম জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন কিনা। না, এখন ধন্যবাদ আপনাকে। মানে এটা জটিলতা ভাবলে জটিলতা, আর যদি আপনি মানে সরলীকরণ করেন যে আপনাকে বুঝতেই হচ্ছে যে এখানে ভোটের বার্ডেনটা কি। মানে ভোটের বার্ডেনটা হচ্ছে আপনাকে 2টা ব্যালট ভোট দিতে হচ্ছে, এমনটি না যে এবং এবং এই একই ব্যালট বাক্সের মধ্যেই ফেলতে হচ্ছে, ঠিক আছে? এটা এমন না যে আপনি যদি গণভোটটা আলাদা দিলেন করলেন। তারপরে আবার ভোটের এবার সবচেয়ে বড় জিনিস 100 প্রতীক কয়টা, 151টা না 131টা? 151, জি 151। 51। তো 151টা প্রতীক, তাকে কিন্তু প্রত্যেকটা দেখতে হচ্ছে, তাই না? অনেক বড় লম্বা প্রতীকের একটা লিস্ট, সেটা একটা সময় ব্যাপার, সময় যাবে। তারপরে আপনার এখানে যুক্ত হয়েছে কতগুলা জিনিস, কিন্তু আপনি দেখেন যুক্ত হয়েছে, প্রথমে যুক্ত হয়েছে তো গণভোটটা যুক্ত হয়েছে, সেটা একটা ব্যাপার। সেখানে সময় খুবই স্বাভাবিক। আপনি বাংলাদেশের ধরেন যদি ভোটের টার্ন আউট খুব ভালো হয়, কারণ ভোটের টার্ন আউট ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আমি যদি 90-এর গণ আন্দোলনের পরে 91 সালে যখন নির্বাচনটা হয়, তখন দীর্ঘদিন মানুষ 9 বছর যখন ভোট থেকে দূরে ছিল, আকুতি ছিল প্রচুর, 65% মানুষ ভোট দিতে আসছে। আর এবার তাহলে আপনি বোঝেন, এবার তাহলে 17 বছর, তার মানে আপনার আরো বেশি মানুষের মধ্যে প্রত্যাশার জায়গাটা রয়েছে সেটা। ওই সময় ভোটার সংখ্যা অনেক কম ছিল, কারণ এখন ভোটার সংখ্যা তখনকার ভোটার সংখ্যা অনেক অনেক পার্থক্য, তাই না? ব্যাপক একটা পার্থক্য। তাই সে সময় হয়তো দিয়ে ফেলেছে সকালবেলা। আমি যদি আগের নির্বাচনের কথা বলি যে ভাই তখন তো দিয়ে ফেলতে পারলো পরদিন সকালবেলা, তাহলে এবার কেন দুপুর পার হবে ধরে নিলাম। কিন্তু একটা বিবেক, আপনাকে তো একটা মানে দেখতে হবে, এটা 2টা টেস্টই করতে হবে, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ টেস্ট করতে হবে। যে জায়গায় ওই রিটার্নিং অফিসারের জায়গায় আমি হলে কি করতাম, যে এটা কি সম্ভব হতো কিনা, আমি কেন হুড়োহুড়ি করবো, এটা হলো একটা ব্যাপার। এটা জনগণকে, এটা আপনার মেসেজটা খুব ভালো, যে এটা কিন্তু মানুষের মধ্যে যে অস্থিরতাটা কাজ করবে না, এটা গুজব দিয়ে কিন্তু অস্থিরতা বাড়িয়ে তুলবে। এই দেখো ভোটটা আসতেছে না, সব নিয়ে যাচ্ছে, ওই কেন্দ্র দখল হয়ে গেছে, ওই কেন্দ্র দিচ্ছে না, রিটার্নিং অফিসার বায়াস হয়ে গেছে, রিটার্নিং অফিসার কারো পকেটে ঢুকে গেছে, টাকা খেয়ে রিটার্নিং অফিসার তো পালিয়ে গেছে, রিটার্নিং অফিসার তো নাই, সে হয়তো রিটার্নিং অফিসার, সে হয়তো তার জেলাতেই বসে আছে, তাই না? পালিয়ে গেছে, সে কিন্তু নাই, কোথাও রিটার্নিং অফিসারকে পাওয়া যাচ্ছে না, এবং কোথাও ভোটের বাক্স নাই। এমনও বলা হচ্ছে ভোটের বাক্স নাই, নিয়ে গেছে এই শহর থেকে আরেক শহরে নিয়ে গেছে ভোটের বাক্স। মানে বিভিন্ন ভাবে এই বিষয়গুলো প্রচার করা হয়। এবং এবং আমরা যে আলোচনাটা করছি, মানে টিভিএন 24 এর ফেসবুক পেজে এই আলোচনাটি যেখানে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানে এসে অনেকে লিখছেন গতকাল মাগরিব থেকে ভোট দেয়া শুরু হয়ে গেছে, এই ধরনের কথাগুলো অনেকেই লিখছেন। আমি একটা জিনিস যুক্ত করি, আমি নিচ্ছি আপনার কাছ থেকে কথাটা, সেটা হচ্ছে আরেকটা জিনিস যেটা পোস্টাল ব্যালটটাও কিন্তু একটা দেখেন, যেটা সেটা হচ্ছে এটা তো আরেকটা সংযোজন, নতুন সংযোজন বাংলাদেশের নির্বাচনের সংস্কৃতিতে। সেটা তো তখন সেটা তো দেখবে আরো পরে, এই মানুষের গণনার পরে আরেকটা যে রিটার্নিং অফিসারের ভোট কেন্দ্র, ওই যেগুলো আসবে পোস্টাল ব্যালটের মাধ্যমে, তারপর সেটা খোলা হবে। তবে সেটাও কিন্তু সময় যাচ্ছে। মানে এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে মানে টাইমের ব্যাপার। এই টাইম গুলোতে, এই স্লট গুলো তো আপনার এমন না যে সব একসাথে করে ফেলতে পারতেছেন, এবং সেটা জায়গা জায়গা থেকে প্রত্যেক কেন্দ্র থেকে রেজাল্ট গুলো আসতে হচ্ছে, এবং একটা বেসরকারি ফলাফল আসবে, তারপরে তারা আবার একটা সরকারি ফলাফল হবে। তো সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে এটা মানুষকে অপেক্ষা করতে হবে ওই দিন বিকেল পর্যন্ত। এতে এতে আমি মনে করি না মানুষের অস্থির হওয়ার কোনো কারণ আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যে আপনি যে বললেন না, মানে যা রটে কিছুটা তো কোনো কোনো জায়গায় তো সেটা বটে এবং ঘটেও এবং ঘটবেও। কারণ এটা আমরা এতটা ধোয়া তুলসী পাতা হই নাই
যে আমরা রাতারাতি, কারণ আপনি নকল বিরোধী অভিযান যে কেন্দ্রে করছেন, আপনি সেই কেন্দ্রে দেখা যাচ্ছে নকল কেউ না কেউ করছে, কেউ হয়তো নকলে ধরা পড়েছে, কেউ নকলে ধরা পড়ে নাই, কিন্তু বাংলাদেশের নকলের সংস্কৃতিতে তো মানে নকল করে পরীক্ষা পাশ করার মতন আমাদের দেশের প্রার্থীরাও চিন্তা করে, তাকে সুযোগ দিয়ে দেন যে ভাই ঠিক আছে, আমি আপনাকে এই আপনার 20টা কেন্দ্রে আমি কিন্তু আপনাকে চুরি করার সুযোগ দিচ্ছি। আপনি বাংলাদেশের 300 আসনে একদম বড় বড় হুজুর আলেম ওলামাদেরকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আমি 30টা আসন আপনাকে সুযোগ দিয়ে দিচ্ছি, পুলিশ ধরবে না, আর্মি ধরবে না, বলে সেটা আমার জায়েজ আছে, কারণ নিয়ে নি আগে পাশ করে ফেলি, এই জায়েজটা কিন্তু করে ফেলবে, কারণ সেই 30টা আসনের ভোটটা নিয়ে সে ভাববে, সরি 2টা কেন্দ্রের ভোটও যদি নিতে পারে সে ভাববে আমি জিতে গেলাম। তার মানে কি আমাদের মাইন্ডসেটটাই কিন্তু মানে তৈরি করা যে আমরা আমাদের নির্বাচনে পাশ করতে হবে, এবং পাশ করাটাই হচ্ছে আমাদের বড় একটা ইমানি কাজ, কারণ এটা যেন তেন ভাবে করলেই হবে, কারণ পাশ করতে হবে। তো সেই জায়গাটা তো একটা প্রবলেম অবশ্যই আছে। তাই সেখানে আমার যেটা মানে আপনার প্রশ্নের সাথে আমি দুটি উত্তর মানে হচ্ছে, যদি সরাসরি দেই, ভোট দেরি হবে, মানে ভোটের রেজাল্টটা দেরি হওয়াটা খুবই স্বাভাবিক হবে। একে তো অনেক ভোটার এটি নিয়ে গুজবও ছড়াবে, অনেকে গুজবও এবং সেই সাথে গুজবও ছড়াবে, এবং সেই গুজবটার কারণে কিছু সহিংস, যে ব্যক্তিটি গুজব ছড়াচ্ছে সে জানেও না যে তার গুজবের কারণে হয়তো আরেকটা মাঠে গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে, আরেকটা মাঠে একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিচ্ছে, এবং কারো মৃত্যু হয়ে যাচ্ছে ধরেন তার এই গুজবটার কারণে, কিন্তু সেটা ভাববে না। সে ভাববে কি জানেন, এটাই তো প্রবলেম, সেটা হচ্ছে ভাববে তার এই গুজবটার কারণে কিন্তু তার ভোটার বেড়েছে, তার ভোটার মানে তার ভিউয়ার্স বেড়েছে, তার হয়তো কমেন্টস বেড়েছে, লাইক বেড়েছে, ওই 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 ধান্দা ফিকির নিয়েও তো লক্ষ লক্ষ মানুষের ভিড় রয়েছে। অপেক্ষায় আছেন। অনেক ধন্যবাদ নয়ন বাঙালি। আমরা একেবারে ভোট গ্রহণের 20 মিনিট পার করে ফেলেছি। শেষ করতে চাই যে ভোটাররা ভোট দিচ্ছেন তাদের বেশ কয়েকজনের কাছ থেকে কিছু আশাবাদের কথা আমরা নিয়েছি আগেই, সেই কথাটি শুনে আমরা শেষ করব যে ভোটাররা আসলে কেমন বাংলাদেশ চাইছেন। হ্যাঁ, আমাদের দেশটা যেহেতু ভালো চলে, মনে করেন আমরা গরিব মানুষ, সব দিক দিয়ে একটু সুবিধা হইলে, কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হইলে আমাদের একটু ভালো হইতো। যেরকম আমাকে রিক্সা চালাইতে অনেক অসুবিধা হয়, তো এটাই আবেদন থাকবে আর কি, যে আমরা গরিবরা যেহেতু রিক্সা চালাই, যেহেতু ভালো মতন থাকতে পারি, চলাফেরা করতে পারি, এটাই যেই আসুক ভালোভাবে থাকতে চাই, বাঁচতে চাই। The feeling is good. I'm a first-time voter. I'm gonna give vote to one person. They're gonna change our country, and they change everything for our government, our study materials, and we're gonna go anywhere for freedom. They're not gonna harm us. They're not gonna tease us. They're not gonna bully us, and they want the peace of our country. What we saw in the previous regime or in the previous time, that the people of Bangladesh were treated politically, that which political bloc they belong to. But I want to see a change in this perspective, that the people of this country will not be treated politically for their political, the political bloc or political party affiliation. But I hope that the people of this land will be treated as a citizen, and they will be given the citizen rights, the basic rights. They will be treated only as citizens, not with their political affiliation. This election is important because we are going through a transitory period. We are shifting from a revolution to a stable situation. So to bring stability, we need an elected government. So if we need an elected government, we need to have election. So that's why the election is important, that people will vote, and then there will be a government elected by the people, and then there will be opposition parties. So there will this kind of democratic system in the country. So that আমরা তরুণ ভোটারদের আশাবাদ শুনছিলাম। আশাবাদের গল্প দিয়ে আমরা শেষ করতে চাই, যদিও মাত্র শুরু, ভোটের শুরু, এবং ভোটের শেষ পর্যন্ত, ফলাফলের শেষ পর্যন্ত আমরা থাকবো আপনাদের সঙ্গে। বৃহস্পতিবার সকাল 11টা থেকে TVN 24 এর প্রতিটি ঘন্টায় আমরা ভোটের সবশেষ ফলাফলের আপডেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং আজকে যে দুজন অতিথি, নয়ন বাঙালি ও ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনারা দুজনেও আমাদের সাথে আলোচনায় অংশ নেবেন এবং সেখানে আপনাদের বিশ্লেষণ দর্শকরা শুনবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এবং চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের পর্দায়। প্রতিটি ঘন্টায়, প্রতিটি মিনিটে আমরা আপনাদের সবশেষ ভোটের আপডেট জানাবো। ভালো থাকবেন।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।